আফ্রিকার কেন্দ্রে এক দেশ ভাবুন, যেখানে মাটি থেকে ইউরেনিয়াম যায় ইউরোপের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, অথচ কাছের গ্রামের শিশুরা অগভীর কুয়ায় জল খোঁজে। এটি নাইজার। তপ্তবালিতে আক্রিকের ট্রেন চলে, কিন্তু রফতানি আয় সাধারণ মানুষের কাছে প্রায় পৌঁছায় না। পরিবার চলে মাসিক এক বস্তা শস্যে, রাস্তা ভাঙা, ঔষধের দাম চড়া, কাঁচামাল বিক্রির টাকা রাজধানীতে থমকে থাকে। গ্রামগুলিতে সরঞ্জাম, ডাক্তার, শিক্ষকের অভাব রয়েই যায়। নাইজার পশ্চিম আফ্রিকায় অবস্থিত। এটি মহাদেশের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি, কিন্তু এর সমুদ্রপথ নেই। এর উত্তরে সাহারা মরুভূমি আর দক্ষিণে বিশাল নাইজার নদীর ধারে শস্যক্ষেত্রের সারি। এর রাজধানী নিয়ামে নদীর ঠিক তীরে অবস্থিত। চাল থেকে পেট্রোল পর্যন্ত সব পণ্য প্রতিবেশী দেশ ও তাদের সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা হয়। সীমান্তে যে কোনো বিলম্ব পণ্যের দাম বাড়ায় এবং ওষুধ ও জ্বালানির ঘাটতি তৈরি করে। নাইজারের বেশিরভাগ এলাকা মরুভূমি ও শুষ্ক সাভানা। বৃষ্টি অনিয়মিতভাবে আসে। এক বছর ফসল ফলে, অন্য বছর ধুলো ও পঙ্গপালের কারণে জমি খালি থাকে। কুয়ো শুকিয়ে যায়, পুকুর অগভীর হয়। চারণভূমির অভাবে মানুষ জীবিকার সন্ধানে শহরে যেতে বাধ্য হয়। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নদীর তীরবর্তী উর্বর অঞ্চল খুবই সংকীর্ণ। কুয়োসেচ ও প্রতিরক্ষা গাছ ছাড়া পরিশ্রমী কৃষকরাও ফসল ধরে রাখতে পারে না। নাইজারে প্রায় 30 মিলিয়ন মানুষ বাস করে। এখানকার পরিবারগুলি খুব বড়, অনেক শিশু আছে, কিন্তু স্কুল ও হাসপাতালের অভাব। শ্রেণীকক্ষগুলি পূর্ণ থাকে। ডাক্তাররা ওষুধ ছাড়াই অনেক রোগীর চিকিৎসা করেন। কর্মসংস্থানের তুলনায় তরুণদের সংখ্যা অনেক বেশি, তাই অনেকে রাজধানী বা প্রতিবেশী দেশে চলে যায়। গ্রামের জন্য গুরুত্বপূর্ণ আয় হল বাজারে পশু বিক্রি। কাফেলা গরুর পাল ও ছাগল নিয়ে যায়। তারা সেই টাকা খাবার ও পোশাকের জন্য খরচ করে। সবার প্রধান চিন্তা একই, জলনিরাপত্তা এবং একজন সহজে পাওয়া ডাক্তার। নাইজার ফ্রান্সের উপনিবেশ ছিল। স্বাধীনতার পর অর্থনীতি দুর্বল ও কর অপ্রতুল ছিল। সেনাবাহিনী বহুবার রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। 60 বছরে একাধিক অভ্যুত্থান হয়, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীও বদলান। কেউ শৃঙ্খলার প্রতিশ্রুতি দেয়, কেউ কাঁচামাল উত্তোলনে জোর দেয়, কিন্তু দুর্নীতি ও ঋণের কারণে প্রকল্পগুলো বন্ধ হয়ে যায়। ক্ষমতা যে কোনো মুহূর্তে বদলাতে পারে, মানুষ এতে অভ্যস্ত। তবে গ্রামে এখনও নেই স্থিতিশীল পানি, স্কুল বা সুলভ ওষুধ। নাইজারে সামরিক শাসন ঘন ঘন আসে। তারা নিরাপত্তা প্রতিজ্ঞা করে, মন্ত্রণালয় বন্ধ ও গভর্নর বদলায়। শহরে সমর্থন মেলে, গ্রামে শুধু নতুন চৌকি আর কড়াকড়ি। সেনাবাহিনী রাস্তা, জলপথ নিয়ন্ত্রণে সচেষ্ট। তবে সৈন্য সরঞ্জাম কম, সীমান্ত 1000 কিলোমিটার। ফলে সংস্কার কাগজে, বাস্তবে বদল নগণ্য। সামরিক অভ্যুত্থান ঘটলে প্রতিবেশী ও জোটগুলি প্রায়শই নিষেধাজ্ঞা দেয়। নাইজারের জন্য এটি মারাত্মক, কারণ দেশটি পুরোপুরি আমদানি নির্ভর। পণ্যবাহী ট্রাক সীমান্তে আটকে, জ্বালানির দাম বাড়ছে, ফার্মেসি থেকে ওষুধ উধাও। পরিবারগুলো খাদ্যে, কৃষকরা বীজে বেশি খরচ করছে। আংশিক নিষেধাজ্ঞা মূল সমস্যা মেটায় না। দেরিতে বপন দাম বৃদ্ধি, এই হলো ক্ষতি। নাইজারের উত্তরে কয়েক দশক ধরে ইউরেনিয়াম খনন করা হয়। এটি ফ্রান্স ও অন্যান্য দেশে যায়, যেখানে পারমাণবিক জ্বালানি হয়। নাইজারের জন্য এটি কর্মসংস্থান ও সরকারি আয়ের উৎস। তবে খনিতে মরুভূমির ধুলো ও কঠোর পরিশ্রম। জল ও নিরাপত্তা কোম্পানির নিয়ন্ত্রণে থাকে। ঘন আকরিক ট্রাকযোগে সীমান্ত ও অন্য বন্দরে যায়। পথে যে কোনো বিলম্ব রপ্তানি বন্ধ করে। অথচ গ্রামগুলো রাস্তা, স্কুল ও হাসপাতালবিহীন থাকে। ফ্রান্স ছাড়াও নাইজারে চীন, মার্কিন ও বহু দেশের প্রকল্প আছে। কেউ খনিজ পথে রাস্তা গড়ে, কেউ সামরিক প্রশিক্ষণ দেয়, কেউ বা কৃষকদের সাহায্যের প্রতিশ্রুতি দেয়। সবারই লক্ষ্য কাঁচামাল প্রভাবার পথের নিয়ন্ত্রণ। নাইজারের জন্য ফল কাগজে নয়, বাস্তবে কি থাকলো তা গুরুত্বপূর্ণ। যেমন নতুন স্কুল, ক্লিনিক, বিশুদ্ধ জলকাজ। তবেই চুক্তি মানুষের কাজে লাগে, কেবল প্রতিবেদনের জন্য নয়। নাইজারে শুধু ইউরেনিয়াম নয়, সোনাও খনন করা হয়। উত্তর ও পশ্চিমে শত শত অবৈধ খনি চলছে। সেখানে বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করা হয়। প্রাপ্তবয়স্কদের সাথে কিশোররাও কাজ করে। সরকার এই এলাকাগুলো প্রায় নিয়ন্ত্রণ করে না। এর ফলে দেশ আয় হারায় আর মানুষ স্বাস্থ্য হারায়। সমাধান সহজ,
বৈধ এলাকা নিরাপদ পদ্ধতি এবং ন্যায্য ক্রয়, এতে রাজস্ব আয় হবে, বাসিন্দারা গুরুতর রোগ থেকে বাঁচবে, কিশোররা খনিতে কাজ না করে পড়াশোনা করতে পারবে। নাইজারের দীর্ঘ সীমান্ত নিয়ন্ত্রণ কঠিন। প্রতিবেশী দেশ থেকে সশস্ত্র দল কাফেলা ও গ্রামে হামলা করে। সেনাবাহিনী পথ অবরোধের চেষ্টা করে, জনবল ও সরঞ্জামের ঘাটতি। খনি ও সেতুতে বিদেশি প্রশিক্ষক ও প্রহরী থাকে, তবে তা শুধু মূল স্থাপনা রক্ষা করে। দেশে শরণার্থীরা আসে, তাদের রাস্তার ধারে শিবিরে রাখা হয়। সেখানে জলখাবার ও ডাক্তার প্রয়োজন। সমন্বিত পদক্ষেপ ছাড়া শিবির উপচে পড়ে, স্থানীয় উদ্বাস্তু উত্তেজনা বাড়ে। নাইজারে যাযাবর গোষ্ঠী যেমন তুয়ারেগ এবং দক্ষিণের কৃষকরা বাস করে। ঘাসের অভাব হলে পশুপাল ফসলের মাঠে ঢুকে পড়ে, তখন সংঘাত শুরু হয়। খড়ের গাদা পুড়ে যায়, ছাগল হারিয়ে যায়, আক্রমণ ঘটে। প্রবীণরা পক্ষগুলোকে থামানোর চেষ্টা করেন, পশুপালের জন্য পথ চিহ্নিত করেন। কিন্তু নতুন কুয়ো ও সাধারণ বেড়া ছাড়া প্রতি মরশুমে বিবাদ ফিরে আসে। সরকারের শুধু বিচার করাই নয়, পশুপালনের পথ তৈরি করা, খাদ্য যোগানো উচিত এবং জল সরবরাহ করা দরকার। এটি সংঘাত কমাবে এবং জীবনকে শান্তিময় করবে। নাইজারের বেশিরভাগ মানুষ মুসলিম। ধর্ম দৈনন্দিন জীবন ও পারিবারিক নিয়ম নির্ধারণ করে। শুক্রবারে মানুষ নামাজ পড়ে। ইমামরা দরিদ্রদের সাহায্য ও শিশুদের শিক্ষা নিয়ে আলোচনা করেন। স্কুলে প্রায় ধর্মীয় ক্লাস থাকে। মসজিদের দাতব্য সংস্থা খাদ্য ও ঔষধ বিতরণ করে। মেয়েদের অধিকার ও বিয়ের বয়স নিয়ে পরিবর্তন কেবল ধর্মীয় নেতাদের সাথে আলোচনা করা হয়। তাদের অংশগ্রহণ ছাড়া সংস্কার প্রায় ব্যর্থ হয়। তাদের সমর্থনে পরিবার পরিবর্তনের অর্থ ভালোভাবে বোঝে। যখন বৃষ্টি হয় না, পরিবারগুলো খাবার কমিয়ে এক বাটি পরিচ খায়। শিশুরা দুর্বল হয়ে পড়ে, সাধারণ রোগও মারাত্মক হয়ে ওঠে। মহিলারা শস্য কিনতে ছাগল বিক্রি করে, কিশোর কিশোরীরা কাজ খুঁজতে চলে যায়। মানবিক গুদামগুলো শিশুদের জন্য গুঁড়ো খাবার দেয়, কিন্তু তা যথেষ্ট নয়। ক্ষুধা রোগ এবং স্কুল থেকে ঝরে পড়ার কারণ হয়। শিশুরা কয়েক কিলোমিটার হেঁটে ক্লাসে যেতে পারে না। শস্যের মজুদ, সেচ ও সহজলভ্য স্বাস্থ্যকেন্দ্র না থাকলে এই পরিস্থিতি প্রতি মরশুমেই ফেরে। নাইজারের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে শয্যা কম, ঔষধহীন স্বাস্থ্যকর্মী। বড় হাসপাতালে যেতে খরচ ও সময় বেশি। স্কুলে ভিড় বেশি, পাঠ্য বই নেই। অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়, তারা পড়া ছাড়ে। অল্প গর্ভধারণ স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। পরিবার শিক্ষিত মায়ের সমর্থন হারায়। সমাধান সহজ, স্কুলে পুষ্টি টিকা দান, শিক্ষক সমর্থন, মেয়েদের অধিকার রক্ষা। যেখানে এগুলো প্রয়োগ হয়, মৃত্যু কমে, উত্তীর্ণের সংখ্যা বাড়ে। নাইজারের ভবিষ্যৎ পানি ও গাছের উপর নির্ভরশীল। নদীর ধারে সেচ ও মৎস্য চাষ বাড়ানো যেতে পারে। দক্ষিণে কৃষকরা খেতে ছোট গাছপালা রাখে। এটি ব্যয়বহুল প্রকল্প ছাড়াই মাটির উন্নতি ঘটায়। বড় নির্মাণ প্রকল্প যেমন বাঁধ নিয়ে আলোচনা হয়, তবে নিয়ন্ত্রণ না থাকলে সেগুলি শুধু কাগজে থেকে যেতে পারে। সাধারণ মানুষের জন্য ভবিষ্যৎ মানে বাজারমুখী রাস্তা, শিক্ষক সহ স্কুল, ওষুধ সহ ক্লিনিক ও কাঁচামালের সৎ চুক্তি। যদি আগ্রহী হন নতুন পর্বগুলি মিস না করতে সাবস্ক্রাইব করুন। আমাদের সবকিছু সংক্ষিপ্ত ও কাজের কথা।